হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমরা আগের দিন থার্মোডাইনামিক্সের প্রথম ক্লাস করেছি। তাহলে সেই থার্মোডাইনামিক্সের প্রথম ক্লাসে আমরা অনেক ছোট ছোট জিনিস আমরা ওখানে পেয়েছি। আজকে আমরা সেকেন্ড ক্লাস স্টার্ট করছি। সেকেন্ড ক্লাসে আমরা করবো হচ্ছে পিভি সূচক চিত্র বা পিভি ইন্ডিকেটর ডায়াগ্রাম। আর কি করবো, আর করবো সাইক্লিক প্রসেস বা আবর্ত প্রক্রিয়া, এবং করবো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এটা প্রুভ করবো। ঠিক আছে? তাহলে পিভি সূচক চিত্র জিনিসটা কি? তাহলে পিভি সূচক চিত্র জিনিসটা হচ্ছে যখন প্রেশার, কি মানে প্রেশারকে আমরা করছি কত ওয়াই অ্যাক্সিসে, এবং ভলিউমকে যখন করছি কি এক্স অ্যাক্সিসে, মানে অনুভূমিক অক্ষ বরাবর করছি, এবং এই এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে লেখচিত্র আমরা পাচ্ছি তাকে আমরা কি বলবো, পিভি সূচক চিত্রে ইন্ডিকেটর ডায়াগ্রাম বলবো। দেখো, তাহলে ধরো সাপোজ আমি একটা মানে ডেটা দিয়ে একটা ভ্যালু বললাম, বা একটা গ্রাফের যে নেচার পেলাম, সেই গ্রাফের নেচারটা এরকম হয়ে যেত, এ থেকে বি অব্দি এসেছে। ঠিক আছে? তাহলে দেখো এই পয়েন্টে কি হয়েছে, এই পয়েন্টে আমার এখান থেকে স্টার্ট হয়েছে এবং বিতে কি হয়েছে, বিতে এখানে শেষ হয়েছে। তাহলে দেখো এ থেকে স্টার্ট হয়ে বিতে শেষ হলো। তাহলে এই পয়েন্টে প্রেশার কত, এই পয়েন্টে প্রেশার হচ্ছে পিএ, আর এই পয়েন্টে তাহলে ভলিউম কত, ভিএ। আবার দেখো এখানে বিতে প্রেশার কত, পিবি, আর বিতে ভলিউম কত, ভিবি সাপোজ ধরলাম। তাহলে এখান থেকে আমরা কি দেখছি, এখান থেকে আমরা দেখছি দেখো ভলিউম কিন্তু কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে, রাইট? প্রেশার কি হচ্ছে, আস্তে আস্তে কমছে। ঠিক আছে? এই পেলাম। আবার এই গ্রাফটা দেখো, এই গ্রাফটায় বা এটা দেখো, এইখানে দেখো এদিকে পি এদিকে ভি রয়েছে। দেখো এই পয়েন্টে প্রেশার দেখো কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু প্রেশার দেখো ফিক্সড রয়েছে, বাট ভলিউম কি, ভলিউম আস্তে আস্তে বাড়ছে। দেখো এখানে যাও ভলিউম, এখানে এসে সেম ভলিউম দেখো, এই পয়েন্টে ভলিউম কত, ধরো সাপোজ একটা ভি এ, আর এই পয়েন্টে ভলিউম কত, সাপোজ ধরো ভিবি। নিচে দেখতে পাচ্ছি কি ভলিউম আস্তে আস্তে বাড়ছে, রাইট? তাহলে যখন যখন প্রেশার কনস্ট্যান্ট থাকবে, ভলিউম আস্তে আস্তে চেঞ্জ হবে, তখন যে গ্রাফের নেচারটা হবে, তখন সেটা কিরকম পাবো, ভি অক্ষের সাথে আমরা সমান্তরাল পাবো। আবার এই গ্রাফটা দেখো, এই গ্রাফটা দেখো প্রেশার দিকে এদিকে ভলিউম ভি রয়েছে। যখন কি ভি কনস্ট্যান্ট মানে কি, ভলিউম কনস্ট্যান্ট বা আয়তন কনস্ট্যান্ট। দেখো আয়তন যদি কনস্ট্যান্ট হয়, দেখো চেক করো, তাহলে প্রেশারটা চেঞ্জ হচ্ছে। তো তাহলে প্রেশার দেখো আস্তে আস্তে চেঞ্জ হয়। তাহলে এই পয়েন্টে প্রেশার এখানে, আর এই পয়েন্টে কি প্রেশার কি, এই পয়েন্টে এই জায়গাটায়, তাহলে আস্তে আস্তে প্রেশার চেঞ্জ হচ্ছে, বাট ভলিউমটা কি, ভলিউম দেখো ফিক্সড হচ্ছে এই জায়গাটায়। তাহলে যখন আমরা ভি কনস্ট্যান্ট পাচ্ছি, তখন পি ভার্সেস ভি এর লেখচিত্রের প্রকৃতি হবে কিরকম, পি অক্ষের সাথে সমান্তরাল, রাইট? তাহলে এটা কি পেলাম, এটা পেলাম পি অক্ষের সাথে সমান্তরাল, রাইট? সমান্তরাল। আর এটা কি পাচ্ছি, এটা পাচ্ছি ভি অক্ষের সাথে সমান্তরাল, ভি অক্ষের সাথে সমান্তরাল, রাইট? আচ্ছা, তাহলে এই প্রসেস দুটোকে কি বলা হয়, এই প্রসেস দুটোকে বলা হয়, যখন প্রেশার কনস্ট্যান্ট তখন তাকে বলা হয় সমচাপ প্রক্রিয়া, আর যখন ভলিউম কনস্ট্যান্ট তখন তাকে কি বলা হয়, সম আয়তন প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস, আর একটা বলা হয় কি আইসোবারিক প্রসেস। তাহলে দিস ইজ কল্ড হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া, তাই তো? সমচাপীয় প্রক্রিয়া বা পদ্ধতি, ইংলিশে কি বলা হয়, আইসোবারিক প্রসেস, আইসোবারিক প্রসেস, রাইট? এটাকে কি বলবো, এটা হচ্ছে ভি কনস্ট্যান্ট বলা, যাকে বলা হয় আইসোবারিক প্রসেস বা সম আয়তনীয় প্রক্রিয়া। মানে সম আয়তনীয় প্রক্রিয়া, রাইট? এইটা কি, এটা প্রেশার এবং ভলিউম দুটোই চেঞ্জ হচ্ছে, তাহলে কোনো প্রক্রিয়া নয়। বা টেম্পারেচার এখানে ফাংশন থাকতে পারে, প্রেশার বাড়লে ভলিউম কমছে, বা ভলিউম বাড়লে প্রেশার কি হচ্ছে, কমছে। দিস ইজ এইটা। আচ্ছা, মজাদার বিষয়, এইখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করবো। সেই কনক্লুশনটা কি, দেখো ভালো করে। তাহলে পি ভার্সেস ভি এই লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ আমি যে ক্ষেত্রফল ভাবছি, তাহলে সেই ক্ষেত্রফল কাকে নির্দেশ করবে, মাথায় রাখবে। পি ভার্সেস ভি লেখচিত্রের সীমাবদ্ধ ক্ষেত্রফলটি সবসময় কৃতকার্যের পরিমাণটাকে নির্দেশ করবে, লিখে রাখো এটা। তাহলে পি ভার্সেস ভি লেখচিত্রের সীমাবদ্ধ অঞ্চল কৃতকার্যের পরিমাণকে নির্দেশ করে, ঠিক আছে? এটা। আচ্ছা, এবং কৃতকার্য কি হয়, কৃতকার্য নেগেটিভ হতে পারে, আবার কি হতে পারে, পজিটিভ হতে পারে। আচ্ছা, আমরা আগের দিন বলেছিলাম, আগের ক্লাসে থেকে বলা আছে কৃতকার্য ডিডব্লিউ। তাহলে কৃতকার্য হচ্ছে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু পেয়েছিলাম পি ইন্টু ডিভি, রাইট? আচ্ছা, ডিভি মানে কি, ডিভি মানে হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান, দেখো তাহলে ডিডব্লিউ, তাহলে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু কি, তাহলে পি ইন্টু ভি টু মাইনাস হচ্ছে ভি ওয়ান। প্রশ্ন হচ্ছে যদি প্রসারণ হয়, ক্লকওয়াইজ হয় বা অ্যান্টি ক্লকওয়াইজ হলে কৃতকার্য নেগেটিভ হবে না পজিটিভ হবে, সেটা দেখতে হবে। ঠিক আছে? তাহলে ওয়ার্ক ডান আমরা করবো, তাহলে সেই ওয়ার্ক ডানটা কি, ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে কি পজিটিভ হবে, তাহলে সেটা ডিপেন্ড করবে অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ, রাইট? দেখো এই গ্রাফটা দেখো হচ্ছে কি পাচ্ছি, এই গ্রাফটা দেখো এইভাবে অ্যাকচুয়ালি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাই তো? অ্যান্টি ক্লকওয়াইজ আমরা কি দেখছি, এখানে ভলিউম আস্তে আস্তে বাড়ছে। তাহলে এখানে প্রথমে ভলিউম ভি ছিল, পরে এখানে ভলিউম বেড়েছে। দেখো এখানে যা ভলিউম, এখানে নিশ্চয়ই সেম ভলিউম নাই, তাহলে ভলিউম এখানে কি হচ্ছে, বেড়েছে। তাহলে ভলিউম বাড়ার ফলে কি হয়েছে, ভলিউম বাড়ার ফলে হচ্ছে দেখো এখানে, এটা একটি অ্যান্টি ক্লকওয়াইজ প্রসেস। তাহলে এই ক্ষেত্রে কৃতকার্যটা কি হবে, নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে। দেখো এই জায়গাটা নিশ্চয়ই বেশি, এই জায়গাটা নিশ্চয়ই কি কম। তাহলে ভি টু ভিবি মাইনাস ভি এটা কি, এই যদি আমরা ডিফারেন্স করি তাহলে আমরা পজিটিভ পাবো। তাহলে এই ক্ষেত্রে পজিটিভ কৃতকার্য কত পাচ্ছি, এক্ষেত্রে কৃতকার্য পাচ্ছি পজিটিভ পাচ্ছি, ঠিক আছে? আর যদি উল্টে কেস হয়, মানে গ্রাফটা ঠিক এরকম হয়, দেখো তাহলে এদিকে হচ্ছে ভি, এদিকে কি পি পাচ্ছি, গ্রাফ এরকম হচ্ছে। তাহলে এর কোন দিকে আছে, আর এদিকে আছে, তাহলে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজের ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, ক্লকওয়াইজের ক্ষেত্রে দেখো ভলিউম আস্তে আস্তে কমছে। ভলিউম যদি কমে তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে ভি ওয়ানটা কি নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হবে, কৃতকার্য কি আসবে, কৃতকার্যের ক্ষেত্রে নেগেটিভ আসবে, ঠিক আছে? তাহলে কৃতকার্য ডিডব্লিউ হচ্ছে নেগেটিভ, রাইট? তাহলে আমরা কনক্লুশন বলছি, যদি ক্লকওয়াইজ হয়
ক্লক ওয়াইজের ক্ষেত্রে কি পাচ্ছি, ক্লক ওয়াইজের ক্ষেত্রে কিন্তু পাচ্ছি নেগেটিভ পাচ্ছি, এবং যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয় কিন্তু পাচ্ছি কি পাচ্ছি, পজিটিভ পাচ্ছি, রাইট। আচ্ছা, নেক্সট হচ্ছে আবর্ত প্রক্রিয়া বা চক্রীয় প্রক্রিয়া। তাহলে আবর্ত প্রক্রিয়া বা চক্রীয় প্রক্রিয়া কি? তাহলে আবর্ত প্রক্রিয়া হচ্ছে যে এক বা একাধিক পদ্ধতির শেষে যদি কোনো সংস্থা, ঠিক আছে, আবার যদি সেম পয়েন্টে ফিরে আসে তখন তাকে কি বলবো, আবর্ত প্রক্রিয়া বলবো, ঠিক আছে। তাহলে এক বা একাধিক পদ্ধতির শেষে, তাহলে এক বা একাধিক পদ্ধতির শেষে, ঠিক আছে, কোনো বস্তু যদি আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসে, আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসে, তাকে চক্রীয় পদ্ধতি বা আবর্ত প্রক্রিয়া, চক্রীয় বা আবর্ত পদ্ধতি বলে। এক্সাম্পল দেখাচ্ছি, ধরো এটা হচ্ছে প্রেশার পি, এদিকে কি আছে, ভি রয়েছে, এদিকে প্রেশার পি, এদিকে হচ্ছে ভি রয়েছে। এবার ধরো একটা সিস্টেম এ পয়েন্টে রয়েছে, এটা এ পয়েন্ট, এইখানে গেল বি পয়েন্টে গেল, তাহলে এ পয়েন্টে ধরো এ পয়েন্ট থেকে বি, তাহলে এ পয়েন্ট থেকে বি বিন্দুতে দেখা গেল এই প্রসেসে গেল, রাইট, এইভাবে। আবার কি হলো, চক্রীয় মানে কি, আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসতে হবে। তাহলে এ থেকে স্টার্ট হয়েছিল মানে কি, আবার এখান থেকে ফিরে আসতে হবে, এখানে ফিরে আসতে হবে, কোথা থেকে ফিরে আসতে হবে, বি থেকে ফিরে আসতে হবে, আবার বি থেকে কি করলো, বি থেকে আবার এতে ফিরে এলো, তাহলে এই এলো, রাইট। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এই চক্রীয় পদ্ধতির ক্ষেত্রে কৃতকার্য কত হবে, কৃতকার্য কত হবে? তাহলে আমরা জানি কৃতকার্য কি, কৃতকার্য বা ওয়ার্ক ডান হচ্ছে পি ভার্সেস ভি লোকচিত্রের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল তো এইটুকু, তো তাহলে এই ক্ষেত্রফলটা কাকে নির্দেশ করবে, কৃতকার্য করবে। দেখো, তাহলে দেখো এইখান থেকে আমরা পড়ছি ডাইরেক্ট, তাহলে ধরো এটা পদ্ধতি 1 এ 1 বি, আর এটা পদ্ধতি কি 2। কি লিখেছি, এক বা একাধিক পদ্ধতির শেষে, তাহলে অনেকগুলো পদ্ধতি রয়েছে এখানে। এবার দেখো এ 1 বি পদ্ধতিতে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে এই যে এই ধরো, এটা ধরো সি, এটা ধরো ডি, রাইট। তাহলে সি এ 1 বি, রাইট, ডি এই পুরো ক্ষেত্রফল। আবার কি এ টু বি বা বি টু এ, এর ক্ষেত্রফল কোনটুকু হবে, এর ক্ষেত্রফল একটু হবে, তাহলে বি টু এ সি ডি এই ক্ষেত্রফলটা। মেন কাজগুলো কোনটুকু, মেন কাজগুলো এইটুকু। তারপরে এইটা কি, এটা পজিটিভ না নেগেটিভ, তারপরে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি, দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ পাচ্ছি, আর এটা কি পাচ্ছি, নেগেটিভ পাচ্ছি। কেন নেগেটিভ পাচ্ছি দেখো, তারপরে এখানে ভলিউম আস্তে আস্তে কমছে, তারপরে যাবে ভলিউম আস্তে আস্তে কমছে, তাহলে নেগেটিভ, ভলিউম কমলে কি হচ্ছে, নেগেটিভ হয়ে যাবে। আর এখানে আস্তে আস্তে ভলিউম কি বাড়ছে, তাহলে কি পজিটিভ হয়ে যাবে। তাহলে এইটা মাইনাস এইটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি কৃতকার্যটা পেয়ে যাবো এখান থেকে। তাহলে আলটিমেট কি পেলাম, পিভি সূচক চিত্রের লেখচিত্রের যে সীমাবদ্ধ ক্ষেত্রফল সেটা কাকে নির্দেশ করবে, কৃতকার্যের পরিমাণটাকে নির্দেশ করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে যে চক্রীয় পদ্ধতিতে ইন্টারনাল এনার্জি কত হবে। তাহলে চক্রীয় পদ্ধতিতে অভ্যন্তরীণ শক্তি, এটা হবে ইউ সমান কত হবে, ইউ সমান হচ্ছে 0 হবে। কেন 0 হবে, কারণ অভ্যন্তরীণ শক্তি একমাত্র কার উপর নির্ভর করবে, কোন পথে গেছে তার উপর নির্ভর করবে না, ও নির্ভর করবে কোন বিন্দুতে, মানে কোথায় এসেছে তার উপর নির্ভর করবে। হ্যাঁ, মানে অন্তিম অবস্থা এবং কি প্রাথমিক অবস্থা তার উপর নির্ভর করবে, ঠিক আছে। আবার এই যে এখান থেকে শুরু করেছিল, আবার এখানে ফিরে এসেছে, এই জন্য কি ফিরে আসতে বলে কি হচ্ছে, এখানে অভ্যন্তরীণ শক্তি কত হয়েছে, 0 হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে গ্যাসের আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপটা কি, তাহলে আপেক্ষিক তাপ আমরা জানি যে কোনো বস্তুর তাপমাত্রা, সেই বস্তুটা কত হবে, 1 গ্রাম হতে হবে। তাহলে একক ভরের বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে আমরা কি বলবো, আপেক্ষিক তাপ বলা হয়, রাইট। কত গ্রাম, একক ভরে। তাহলে আপেক্ষিক তাপের যে ফর্মুলা আমরা পেয়েছিলাম, তাই তো, তাহলে বা গৃহীত বা বর্জিত তাপ কি ছিল, কিউ সমান ছিল এম এস ইন্টু ডেল্টা টি ছিল। এম কত, এম হচ্ছে 1, তাই তো। এস মানে কি, এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ। টি মানে কি, টি মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য, রাইট। আচ্ছা, এবার দেখো তাহলে কিউ সমান কত পাচ্ছি, কিউ সমান পাচ্ছি এস ইন্টু ডেল্টা টি, রাইট। আচ্ছা, এবার গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, আর একটা হচ্ছে কি স্থির আয়তনে আপেক্ষিক তাপ, রাইট। এবার যখন আমরা স্থির আয়তন করছি, ধরো তাহলে আয়তন স্থির রেখে বা চাপ পরিবর্তন করছে, আয়তন স্থির রেখে চাপের পরিবর্তন করছে। এরকম ধরো এই একটা সিলিন্ডার আছে, তাহলে সেই সিলিন্ডারে কি করলাম, সেই সিলিন্ডারে গ্যাস আছে, এবার আমরা কি চাপটাকে পরিবর্তন করি, চাপ প্রয়োগ করে, তাহলে চাপ প্রয়োগ করে গ্যাসটাকে কি করলাম, সংনমিত করলাম বা সংকুচিত করলাম। তাহলে যখনই গ্যাসটাকে সংকুচিত করবো তখন দেখা যাবে তার তাপমাত্রা কিছু বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা বাইরে থেকে তাকে কিন্তু তাপ দিইনি বা কোনো হিট আমরা অ্যাপ্লাই করিনি, কিন্তু কি হয়েছে, তার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে দেখো, এইখান থেকে ফর্মুলা দেখো, এখান থেকে গৃহীত তাপকে আমরা দিয়েছি, তাপ তোমরা দিইনি, তাহলে ভ্যালু কত, 0। তাপমাত্রা কি বৃদ্ধি পেয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তাহলে সেই তাপমাত্রা বৃদ্ধি কত, ধরো ডেল্টা টি, রাইট। তাহলে 0 বাই সামথিং কি হলো, এটা 0 হয়ে গেল, রাইট। তাহলে আপেক্ষিক তাপ কত পেলাম, 0 পেয়ে গেলাম। এবার উল্টোটা ভাবি, উল্টোটা কি, ধরো একটা গ্যাস হঠাৎ করে প্রসারিত হলো, তাহলে যেই গ্যাসটা প্রসারিত হলো তাহলে সে তো নিজে থেকে শক্তি খরচ করেছে, তাই না। তাহলে যখনই গ্যাসটা নিজে থেকে প্রসারিত হয়েছে তার ইন্টারনাল এনার্জি কি হয়েছে, কমে গেছে,
রাইট। আচ্ছা, ইন্টারনাল এনার্জি যদি যদি কমে যায় তাহলে তাপমাত্রাও কী হবে? কমে যাবে। তাহলে তাপমাত্রা যদি কমে যায় তাহলে সেই গ্যাসটা আগে যেরকম তাপমাত্রা ছিল বা যেরকম শক্তি ছিল তাহলে সেটা যদি আনতে হয় তাহলে আমাকে কী করতে হবে? বাইরে থেকে কী করতে হবে? তাপ প্রয়োগ করতে হবে, তাই তো? তাহলে তাপ বাইরে থেকে কী করছি? তাপ প্রয়োগ করছি, রাইট। তাহলে এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে হচ্ছে আপেক্ষিক তাপ, তাই তো? আপেক্ষিক তাপ একই ফর্মুলা, গৃহীত তাপ বাই কি? তাপমাত্রা বৃদ্ধি। তাহলে গৃহীত তাপ দিয়েছে কি তিনি? গৃহীত তাপ দিয়েছে। তাহলে তার ভ্যালু কত? বাট তাপমাত্রা বৃদ্ধি কি? তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা যা ছিল তাই রয়েছে। আর আগে বলছি, একটা গ্যাস আছে, তাহলে সেই একটা সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারের মধ্যে হচ্ছে গ্যাস হয়েছে। তাহলে সেই গ্যাস কি হচ্ছে? নিজে থেকে প্রসারিত হচ্ছে। তাহলে যে নিজে থেকে প্রসারিত হচ্ছে তখন তার তাপমাত্রা কিছু কমে যাচ্ছে, রাইট? তাপমাত্রা কমে যাচ্ছে। এবার আমি কি চাইছি? আমি চাইছি গ্যাসটার তাপমাত্রা আগে যেরকম ছিল সেম থাকতে হবে। তাহলে সেম যদি রাখতে হয় আমাকে বাইরে থেকে কি করতে হবে? তাপ প্রয়োগ করতে হবে, রাইট? তাহলে তার তাপমাত্রা কি থাকবে? অপরিবর্তিত থাকবে, কোনো তাপমাত্রা চেঞ্জ হবে না। তাহলে তাপমাত্রা চেঞ্জ হয়নি, কিন্তু আমি কি প্রয়োগ করেছি? আমি প্রয়োগ করেছি তাপ প্রয়োগ করেছি। দেখো, তাপ প্রয়োগ করেছি কিন্তু তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস কি হয়েছে ক্ষেত্রে? হয়নি। তাহলে এটা জিরো। তাহলে তাপ দিয়েছি, তাপমাত্রা বৃদ্ধি কত? শূন্য, কোনো পরিবর্তন হয়নি। তাহলে সামথিং বাই জিরো করলে কত হয়? ইনফাইনাইট হয়, রাইট? এর জন্য বলা হয় কি গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপের মান কত হয়? 0 থেকে অসীম অবধি হয়। এবং এটা ডিফাইন করার জন্য গ্যাসের দু ধরনের আপেক্ষিক তাপ থাকে। একটাকে বলা হয় স্থির চাপে আপেক্ষিক তাপ, আর এটাকে বলা হয় কি স্থির আয়তন আপেক্ষিক তাপ, রাইট? তাহলে সো গ্যাসের দু ধরনের আপেক্ষিক তাপ থাকে, ঠিক আছে? আপেক্ষিক তাপ থাকে। একটাকে বলা হয় স্থির আয়তনে, আর একটাকে বলা হয় স্থির চাপে। তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, রাইট? তাহলে মোলার আপেক্ষিক তাপ এটাকে আমরা সেটা বলি সি সাফিক্স ভি। আর নাম্বার টু কি? নাম্বার হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটাকে কি বলবো? সি সাফিক্স বি বলবো। তাহলে মোলার আপেক্ষিক তাপ কাকে বলবো? মোলার আপেক্ষিক হচ্ছে যে এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা স্থির আয়তনে 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে তাকে আমরা কি বলবো? মোলার আপেক্ষিক তাপ বলবো, রাইট? আর স্থির চাপে কি বলবো? তাহলে স্থির চাপে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে তাকে আমরা কি বলবো? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলবো, রাইট? এবার এই যে ফর্মুলা দুটো, এই ফর্মুলা দুটো আমার কাজে লাগবে। কিরকম ফর্মুলা? দেখো, প্রথমটা হচ্ছে এইটা স্থির আয়তনে। তাহলে স্থির আয়তন আমরা ফর্মুলা কি জানি? ধরো ডেল্টা কিউ। তাহলে ডেল্টা কিউ হচ্ছে কি? গৃহীত পরিমাণ তাপ, রাইট? তাহলে এম হচ্ছে 1 গ্রাম বা 1 মোল। তাহলে স্থির চাপে কি বলে? স্থির আয়তনে কি বলা হয়? স্থির আয়তনে বলা হয় সিভি। ধরো তাপমাত্রা বৃদ্ধি করছি ডেল্টা টি, তাহলে এইটা হচ্ছে ডেল্টা টি বৃদ্ধি। দেখো এটা কি করে পেলাম? আমরা জানি কি কিউ সমান কি পেলাম? এম ইন্টু এস ইন্টু ডেল্টা টি। ঠিক সেম ভাবে কিউ জায়গায় কি লিখলাম? ডিকিউ লিখলাম, বললাম ডি কিউ পরিমাণ তাপ লাগছে। আচ্ছা, এম তো 1 মোল ধরেছি ক্ষেত্রে, তাহলে এম এর জায়গায় 1 পুট করে দাও, রাইট? আচ্ছা, এস এর জায়গায় কি বসেছি? এস এর জায়গায় বসেছি সি ভি বসিয়ে দিয়েছি, সি সাফিক্স ভি। কেন সি সাফিক্স ভি? বলছি দেখো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এর জন্য সি সাফিক্স ভি পেয়েছি। ডেল্টা টি আমরা তাপমাত্রা কত বৃদ্ধি করেছি? তাপমাত্রা বৃদ্ধি করেছি, ওখানে বলতাম ডেফিনেশন বলতাম 1 ডিগ্রি, আমরা 1 ডিগ্রি করছি না, আমরা কত ডিগ্রি করছি? ডিটি পরিমাণ বৃদ্ধি করছি। তাহলে 1 ডিগ্রি হলে এখানে 1 হয়ে যেত, আর যদি ডিটি বৃদ্ধি করি তাহলে কি হবে? এখানে ডিটি মাল্টিপ্লাই হবে। তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের ফর্মুলা কি পেলাম? তাহলে সিভি ইজ ইকুয়াল টু কত পেলাম? ডিকিউ বাই কত? ডিটি। এই ফর্মুলা কিন্তু আমার কাজে লাগবে। সিমিলারলি কি করবে? সিমিলারলি স্থির চাপে কি হবে? তাহলে সিপি ইকুয়াল কত পাচ্ছি? ডিকিউ বাই কত? ডিটি। এটা ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এটা আমরা প্রুভ করব। আচ্ছা, নেক্সট দেখো সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু এটা প্রুভ করব, ঠিক আছে? তাহলে এটা করার জন্য কি করব? এটা করার জন্য আমি এটা পিস্টনযুক্ত একটা গ্যাস নিয়েছি। তাহলে সেই গ্যাসে ধরলাম 10 মোল পরিমাণ বা 1 মোল পরিমাণ কিছু গ্যাস রয়েছে। তাহলে সেই গ্যাসটি প্রাথমিক অবস্থায় ভলিউম হচ্ছে ভি, চাপ হচ্ছে পি, তাপমাত্রা টি। এবার কি করলাম? এবার আমি ভলিউমটাকে কনস্ট্যান্ট করলাম। তাহলে ভি কি কনস্ট্যান্ট, মানে ধ্রুবক রাখলাম। তাহলে ভি কে ধ্রুবক রেখে এই গ্যাসটার তাপমাত্রা কত বাড়াচ্ছি আমরা? ডিটি পরিমাণ বৃদ্ধি করছে। তাহলে ডিটি পরিমাণ তাপমাত্রা যদি বৃদ্ধি করতে হয় তাহলে আমাকে কি প্রয়োগ করতে হবে? তাপ দিতে হবে। তাহলে সেই তাপের পরিমাণ কত? তাহলে সেই তাপের পরিমাণ হচ্ছে ডিকিউ। আরো কি জানি? তাহলে আমরা জানি যে স্থির আয়তন পদ্ধতিতে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কত? সিভি। তাহলে সি সাফিক্স ভি, এটা সমান কি ছিল? এটা সমান ছিল ডিকিউ বাই ডিটি, রাইট? তাহলে দেখো তাহলে তাপ কত হচ্ছে? তাহলে তাপ পেতে ডিকিউ তাপ, তাহলে এখান থেকে মাল্টিপ্লাই করে দাও। তাহলে সিভি ইন্টু ডিটি সমান কি? ডিকিউ পেলাম। তাহলে এই পরিমাণ তাপ আমাকে কি করতে হচ্ছে? এখানে দিতে হচ্ছে। তাহলে সেই তাপটা কত? সিভি ডিটি, রাইট? আবার দেখো, আবার বলেছে যে এবার চাপটাকে কনস্ট্যান্ট রাখলাম। তাহলে চাপটাকে যদি আমরা কনস্ট্যান্ট রাখি তাহলে কি করা হয়? তা আমাকে ওর ওর ওই গ্যাসটার কিছু পরিমাণ কৃতকার্য করতে হয়। তাহলে সেই কৃতকার্য করার জন্য কি লাগবে? আমার কিছু পরিমাণ শক্তি লাগবে। তাহলে সেই শক্তি পরিমাণটা কত? তাহলে সেই শক্তি পরিমাণটা হচ্ছে পিডিভি ইকুয়াল টু কত? ডিডব্লিউ। তাহলে এই পরিমাণ এক্সট্রা শক্তি আমাকে স্থির চাপ পদ্ধতিতে আমাকে দিতে হয়। তাহলে আমরা ফর্মুলা কি বলো? তাহলে আমরা জানি যে তাহলে সিপি সমান কত? সিপি সমান জানি ডিকিউ বাই ডিটি, রাইট? তাহলে এখান থেকে তাহলে সিপি ইন্টু ডিটি ইকুয়াল টু কত পেলাম? ডিকিউ পেলাম, রাইট? তাহলে স্থির চাপ পদ্ধতিতে আমরা সিপি ডিটি সমান কত পেয়েছি? ডিকিউ পেয়েছি। এবার
থার্মোডাইনামিক্সের বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলছে ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস পিডিভি, আমরা জানি। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী, তাহলে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, রাইট, তাহলে ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস পি ইন্টু ডিভি। আচ্ছা, ডিকিউ মানে কত? ডিকিউ মানে হচ্ছে সিপি ইন্টু ডিটি, তাহলে বসিয়ে দাও। তাহলে সিপি ইন্টু ডিটি, রাইট, তাহলে সিপি ইন্টু ডিটি, রাইট। ডিউ মানে কত? দেখো ডিউ মানে ডিকিউ প্রয়োগ করছি। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল? প্রথম সূত্র ছিল যে ডিকিউ সমান ডিউ প্লাস পি ডিভি ছিল, রাইট। আচ্ছা, এখন কোন পদ্ধতি? স্থির আয়তন পদ্ধতিতে। তাহলে স্থির আয়তন পদ্ধতি হলে ভি সমান কি? কনস্ট্যান্ট, রাইট। তাহলে কনস্ট্যান্ট হলে ডেরিভেটিভ করো, তাহলে ডিভি সমান কি? 0। কেন 0? কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হবে? 0 হবে, রাইট। তাহলে পি ডিভি, দেখো ডিভি কত? 0। তাহলে পুট করে কত পাচ্ছি? তাহলে ডিকিউ সমান কত পেলাম? ডিইউ প্লাস 0, রাইট। তাহলে ডিকিউ কার সাথে সমান হলো? ডিউ এর সাথে সমান হলো, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এই যে ডিকিউ, তাহলে ডিকিউ সমান কি পেলাম? ডি ইন্টু ইউ পেলাম। তাহলে এই যে ডিকিউ, ডিউ সমান পুট করে দিলাম। তাহলে এইখানে দেখো ডিউ জায়গায় আমি কত বসাবো? তাহলে ডিইউ জায়গায় বসাবো সিভি ডিটি বসিয়ে দেবো। তাহলে সিভি ইন্টু ডিটি প্লাস কি? পি ডিভি রয়েছে। তাহলে এই যে পি ডিভি রয়েছে, এটা হচ্ছে এক্সট্রা পরিমাণ কাজ, ঠিক আছে। আচ্ছা, নাও তাহলে সিপি ডিটি মাইনাস সিভি ডিটি ইজিক্যাল কত? পি ইন্টু ডিভি, রাইট। এখন আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী কি জানি? পিভি ইজিক্যাল কি? এনআরটি, এটা নিশ্চয়ই আমরা জানি। দেখো, এটা একটা কোয়েশ্চেন দিচ্ছি। নাও আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ কি পাচ্ছি? তাহলে পিভি ইজিক্যাল টু আরটি, ঠিক আছে। দুদিকে আমরা ডেরিভেটিভ করছি, তাই তো। তাহলে প্রথমে কি করবো? তাহলে পি ইন্টু ভি, তারপরে করলাম ডি ইন্টু আরটি, রাইট। পিটাকে ধ্রুবক রাখলাম, তাহলে পি বাইরে চলে আসলো। কিসে চেঞ্জ করবো? ভি এ চেঞ্জ করবো, তাহলে ডিভি হলো। প্লাস এবার কি করবো? ভি কে কনস্ট্যান্ট রাখবো, তাহলে ভি কে কনস্ট্যান্ট রাখলে ভি কে বাইরে আসবে। কাকে চেঞ্জ করবো? পি কে চেঞ্জ করবো, ডিপি হয়ে গেলো। সমান কত? আর নিচে কনস্ট্যান্ট, তাহলে বাইরে চলে আসলো। ডিটি এখানে গুণ হয়ে গেল, রাইট। তাহলে দেখো, তাহলে এই যে আর ডিটি, এই জায়গায় লক্ষ্য করো। তাহলে সিপি ডিটি মাইনাস, সরি এই জায়গাটায় দেখো, এখানে একটু ভুলে দেখো, এই জায়গাটাই আমরা যে স্থির চাপ পদ্ধতি, তাই তো। স্থির চাপ মানে কি? পিটা বাড়ি চলে আসবে, তাহলে পি বাড়ি চলে আসলো, তাহলে ডিভি চলে আসলো। কিন্তু কত? 8টা বাড়ি চলে আসলো, 8টা বাড়ি চলে আসলো, তারপর ডিটি এখানে চেঞ্জ হয়ে গেল, রাইট। তাহলে পি ডিভি মানে কত? তাহলে পি ডিভি মানে হচ্ছে আর ডিটি, এখানে পুট করে দিই। তাহলে সিপি ডিটি মাইনাস সিভি ডিটি ইজিক্যাল হতে, তাহলে পি ডিভি জায়গায় কত বসাবো? আর ডিটি বসাবো, তাহলে আর ইন্টু ডিটি বসাবো, রাইট। এবার এখানে ডিটি কমন নিচ্ছি, তাহলে ডিটি কমন নিলে কত হচ্ছে এখান থেকে? দেখো, তাহলে সিপি মাইনাস সিভি ইন্টু কত? ডিটি ইকুয়াল টু কত? আর ডিটি, রাইট। তাহলে এই ডিটি কেটে দাও, তাহলে সিপি মাইনাস সিভি কত পেলাম? আর পেলাম, এটা প্রুফ হয়ে গেল।